আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 2021 এই নির্বাচনকে সামনে রেখে 2020 সালে যখন আমরা নির্বাচন করার জন্য মনস্থির করলাম, যখন তফসিল ঘোষণা করলো, আমরা প্রস্তুতি নিলাম। আমাদেরকে গণভবনে ডেকে নিল। গণভবনে গিয়ে সবাই আমরা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা গেলাম। সবচেয়ে বড় কথা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামীর মেয়র নির্বাচনের জন্য মনোনীত করেছেন, তিনি হলেন আমাদের চট্টগ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো চট্টগ্রামের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেই নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সেই মেয়র উপহার দিব। সেটাই হলো আগে আমার প্রথম দাবি। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই আওয়ামী রাজনীতির সাথে জড়িত, আপনারা হয়তো জানেন আমাদের শ্রমমন্ত্রী এম এ মান্নান মারা গিয়েছেন। ওনার তিনবার নির্বাচনে আমি গণসংযোগ করেছি এবং 3 বারের মধ্যে ওনাকে আমরা নির্বাচিত করে ওনার মন্ত্রী পর্যন্ত করে আমরা ক্ষান্ত হয়েছি। এর মধ্যে দেখেন উনি 10 আসনে ছিলেন। 8 আসনের যিনি আমাদের প্রার্থী ছিলেন ডাক্তার আফসার আমিন, ওনার 3বার নির্বাচনে আমি নিজে টিম গঠন করে, তখন আমি ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তখন আমরা এত বেশি পরিশ্রম করেছি ডাক্তার আফসার আমিনকে আমরা বিজয় করার জন্য। শেষবারে যখন আসন বন্টন হলো, সে আসন বন্টন হওয়ার পরেও আমার কাট্টলিকে কিন্তু দেয় নাই। আমাদের 9-10 এই 2টা ওয়ার্ড কিন্তু সীতাকুণ্ডতে দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা ডাক্তার আফসার আমিনকে জয়যুক্ত করে ওনাকে মন্ত্রী পর্যন্ত বানালাম এবং ওনার আরও 2বার নির্বাচন, মন্ত্রী হওয়ার পরে গতবারও তিনি এমপি হয়েছেন। ওনার জন্য মাঠ পর্যায়ে আমরা চষে বেরিয়েছি। তারপর আমাদের প্রয়াত মেয়র, চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, যিনি চট্টগ্রামের সিংহ পুরুষ, আমাদের মহিউদ্দিন ভাইয়ের জন্য প্রথম নির্বাচনে তখন আমি নির্বাচন করি নাই, ওনার জন্য মরিয়া হয়ে নেমে ওনাকে জয়যুক্ত করে আনলাম। এবং পরবর্তীতে উনি আরও 3বার নির্বাচন করেছেন, তখন আমি নিজেও প্রার্থী ছিলাম। অর্থাৎ এই যে বিগত, আপনি যদি ইতিহাস খুলে দেখেন আমার লাইফে, আপনি পরপর ওনার 17 বছর নির্বাচন, তাহলে এই 17 বছরের মধ্যে আপনার জাতীয় নির্বাচন কয়বার? 3বার। তাহলে এই জাতীয় নির্বাচন 17 বছর পর্যন্ত মেয়র নির্বাচন, পরবর্তীতে আমি নির্বাচন করলাম, আমি নির্বাচিত হলাম। তাহলে 17 বছরের সাথে আরও 5 বছর যোগ করলে 7 বছর, এই 17, 18, 19, 20, 21, 22 বছর। এই যে 22 বছর গেল, এই 22 বছর পরে এখন আমি আবার নিজে নির্বাচন করতে নামলাম দ্বিতীয়বারের মতো। তাহলে আপনি দেখেন আমার অতীত ইতিহাস জানতে চাইলে তো আমি তো সার্বক্ষণিকই তো মাঠে, আমি সারা জীবন কিন্তু মাঠে এখনো পড়ে আছি, তৃণমূলের সাথে রাজনীতি করছি। তৃণমূল আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের দুর্দিনের আপনার 111 দেখেন, এই যে 2013 সালে জ্বালাও পোড়াও, মানুষ ভয় ঘর থেকে বের হচ্ছে না, কিন্তু আমরা তো রাস্তায় পড়েছিলাম আন্দোলন সংগ্রামে, যেখানে জ্বালাও পোড়া, যেখানে আপনার এই মানুষ পুড়ে গেছে পেট্রোল বোমা মেরে, সেখানে আমরা গিয়ে আমি নিজে গিয়ে দেখলাম। চিটাগং মেডিকেলে আমি মেজবা ভাইয়ের সাথে গিয়ে ওখানে পরিদর্শনে গেলাম এবং যেসব পরিবার ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ালাম। তাহলে এত বছর রাজনীতি ঘুরে আজকে যদি এই কথা বলে দলীয় মনোনয়ন অমুক সমুক, তাহলে দুর্দিনের আওয়ামী লীগ যারা করছে তারা কোথায়? আর এখন যারা আসছে সুদিনের আওয়ামী লীগ, মধু খেতে আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে মধু খেতে আসবে, মধু খেয়ে চলে যাবে। এখনকার আওয়ামী লীগ হলো সেই আওয়ামী লীগ। আপনি দেখেন, খোদা না করুক কালকে যদি আপনার কিছু হয়, তখন দেখবেন এরা কেউ থাকবে রাস্তায়, রাস্তায় থাকবো আমরা। কারণ আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমাদের সমস্ত কিছুর সাথে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর যে কাজ, বঙ্গবন্ধুর
যে আপনার মানে যেগুলি বঙ্গবন্ধু রেখে যাওয়া আপনার অসমাপ্ত কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজগুলি একটা 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 করে তিনি সমাপ্ত করতেছেন, এই কাজের সাথে তো আমরাই সম্পৃক্ত। আমরাই তো মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা নারীরা মাঠে নেমেছি। এবং আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন, সম্মাননা পেয়েছেন। তার মানে কি আজকে নারী উন্নয়নের রোল মডেল কি এই যে স্বশিক্ষিত অশিক্ষিত মহিলারা, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, যার কোনো পরিচিতি নেই, রাজনৈতিক পরিচিতি নাই, এই ধরনের যদি চট্টগ্রাম মহানগরের মতো একটা জায়গায়, যদি একটা সিটির মতো একটা জায়গায় যদি এই ধরনের যদি কর্মকাণ্ড হয়, তাহলে আমাদের সন্তান, আমরা বারবার বলছি এই দেশ, এই বাংলাদেশ উন্নয়নের আমরা চরম শিখরে যাচ্ছি, আমাদের দেশটা অনেক উন্নতির দিকে গেছে, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের কাছে আমরা নিজেরাই তো প্রশ্নবিদ্ধ হচ্ছি, তাদেরকে আমরা কি উত্তর দিব? আপনি একটা সনদ নেবেন, কার কাছ থেকে নেবেন? আপনি একটা চারিত্রিক সনদ নেবেন, কার কাছ থেকে নেবেন? যার চরিত্র নেই তার কাছ থেকে আপনি চারিত্রিক সনদ নেবেন? যার লেখাপড়া নেই তার কাছ থেকে আপনি জাতীয়তা সনদ নেবেন? মানুষের কাছে আমার এই প্রশ্ন। তবে যারা যে বিদ্রোহ বলতেছে, আপনার নির্বাচন কমিশনে আপনি জিজ্ঞেস করেন বিদ্রোহী বলতে কোনো শব্দ আছে কিনা। আমরা জানি দলীয়, বিরোধী দলীয় এবং স্বতন্ত্র, এই তিনটা সেন্টেন্স আছে আমি জানি, কিন্তু এখানে বিদ্রোহী এটা কোত্থেকে আবিষ্কার করলো সেটা আমার জানা নেই। তার মধ্যে আপনারা বলেন এখানে এগুলি করতে করতে আমরা কি আসলে কেউ নৌকার ভোট চাইতেছি? সবাই তো ব্যক্তি বিশেষে চলে গেলাম। এই বিদ্রোহী, এই দলীয়, এই বিদ্রোহী, এই দলীয়। দলীয় আবার কি? দলীয় হলো তো তাহলে সবাইকে নৌকা দিত। আপনি দেখেন কাউকে নৌকা দিছে? আপনি দেখেন 1 নম্বর যদি ওয়ার্ডে, সাধারণ ওয়ার্ডে যদি আপনার প্রতীক যদি পেয়ে থাকে লাটিম, সে ধরেন আপনি আওয়ামী লীগ, তারা দলীয় বলতেছে দলীয়। 2 নম্বরে আসেন, সেখানে যদি দলীয় পেয়ে আছে আপনার হয় এই গুড়ি, আর যেটা বিএনপি সে পাইছে কি আবার ওই 1 নম্বরের মতো লাটিম। তাহলে আপনার এখানে বিএনপি যদি লাটিম পায়, ওখানে 1 নম্বরে যদি নৌকা যদি দলের সমর্থিত যদি নৌকা পায় লাটিম পায়, তাহলে আপনার এখানে বিএনপিও সমর্থিত পাইলো লাটিম, আওয়ামী সমর্থিত পাইলো লাটিম। তাহলে আপনি এখানে দলীয় কিভাবে মেনশন করবেন? আপনি তো তখন আপনি ইভিএমে যখন ভোট দিবেন তখন আপনি লাটিমকে দিচ্ছেন, আপনার নামটা তো আপনি দেখবেন না, আপনার প্রতীক দেখবেন। তো প্রতীকটা কি নৌকা? এখানে দলীয় বলে লাভটা কি? আর এটা হলো যে আপনার স্থানীয় সরকার নির্বাচন, আপনার সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা এগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যদি হয়, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় জনগণ, স্থানীয় ভালো ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে তারা জনপ্রতিনিধি হিসেবে তারা তৈরি করবেন। তাহলে এখানে তো আপনার দল বলে তো লাভ নেই। আপনার গত 3 দিন আগে আমাদের হাসানুজ্জামান যিনি নির্বাচন রিটার্নিং অফিসার বললেন যে নৌকা যিনি পেয়েছেন তিনি দলীয় আর বাকি সব নির্দলীয়। যখন আমাদের প্রার্থী 10 নম্বর ওয়ার্ডে যাবেন বলছেন, যেহেতু আমি নৌকার সমর্থনে গিয়েছি, আমি কোনো আমার ব্যানারও নিয়ে যাই নাই, আমি আমার কোনো পোস্টারও নিয়ে যাই নাই, আমি একটা গাড়ি নিয়েছি, ওই গাড়িতে আমি সহ 8 জন মহিলা, আমি একটা ছেলেকে রাখি নেই, আমি 7 জন মহিলা নিয়ে আমার ওই গাড়িতে ছিলাম। ইভেন কি আমি যখন মেয়র প্রার্থী আসবে ওই জায়গায় আমি ছিলাম না, আমি মেয়র প্রার্থীর গাড়ি, এরপরের গাড়ি, তারপরে গাড়ি, 3টা গাড়ি, মেয়র প্রার্থীর গাড়ির আগে কিন্তু একটা বিশাল ছেলেপুলে নিয়ে ট্রাক ছিল, তারপরে মেয়র প্রার্থীর গাড়ি ছিল, তারপরে ছিল আমাদের থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ একটা গাড়িতে ছিলেন, এরপর আরেকটা গাড়ি ছিলেন, তারপর আমার গাড়িটা ছিল। কিন্তু আমি এতগুলি গাড়ির পিছনে ছিলাম, আমার কোনো সারা শব্দে কিছু ছিল না। ওনারা যাচ্ছে, আমি আমার সামনে যখন ক্রস করে গেল গাড়ি, আমি শুধু সালাম দিলাম আমাদের রেজাউল ভাইকে, আমাদের মেয়র, সাবেক মেয়র জনাব আলহাজ আজম নাসিব ভাইকে আমি সালাম দিলাম, ওনারা চলে গেলেন। পিছনে একটার পর গাড়ি এভাবে ছিল। আমরা যেতে 9 নম্বর ওয়ার্ডে ঢুকলাম। 9 নম্বর ওয়ার্ডে ঢুকার পরে যখন পার হয়ে গেলাম,
ঠিক আকবর্ষা গিয়ে ওখানে গিয়ে যে নিউ শহীদ লেন যেটা মসজিদ আছে, মসজিদের সামনে এসে আমার গাড়িটাকে অ্যাটাক করলো। আমার গাড়িকে যখন আক্রমণ করার জন্য তারা বাড়াবাড়ি করতেছে, লাফালাফি করতেছিল, তখন আমি আমার গাড়িতে যারা ছিল, একজন আপা ছিল, আমি ওনারা বললাম যে আপা ড্রাইভারকে বলেন এখানে, কারণ ভাষা ব্যবহার খুবই খারাপ, যেহেতু দেখি আপনারা নিজেরা জানেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় আপনারা যদি নেন বলতে পারবেন। তখন আমি ড্রাইভারকে বলি যে আপাকে বলি যে ড্রাইভারকে বলেন আমরা চলে যাই, অফিসে চলে যাবো, এখানে দাঁড়ানোর দরকার নেই। দেখি যে এখানে একটা কোনো গন্ডগোল পাকানোর তারা চেষ্টা করতেছে, আমি আস্তে করে সোজা অফিসে চলে গেলাম। আমি এই ব্যাপারে কিছুই জানি না, তারা কে বা কি বলতেছে, উল্টা আমাকে অ্যাটাক করলে আমি আস্তে করে সরে পড়লাম। কারণ দেখি যে এখানে যদি গ্যাদারিং হয়, এটা রোড, তখন ব্যস্ত সড়ক, পিছনে আরও গাড়ি আছে বা সামনে গাড়ি আছে, আমি তাড়াতাড়ি আমার অফিসে চলে গেছি। এরপরে তো আমি আর কিছুই জানি না। আপনারা এই 5 বছরের আপনি যদি মিডিয়ার ইয়াগুলি দেখেন, খুঁটিয়ানগুলি দেখেন, আপনি পত্রপত্রিকা দেখবেন আমি উন্নয়ন কর্মকাণ্ডে কি করেছি। আমাদের মধ্যে একটাই ছিল, আমাদের সিটি কর্পোরেশনে যে প্রকল্প আমাদেরকে বলছে আপনারা প্রকল্পগুলি দেন, প্রকল্প দেওয়ার পরে তারপরে এগুলি মিটিংয়ে পাশ করে তারপরে কোন প্রকল্প বাস্তবায়ন করবে, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে মাননীয় মেয়র মহোদয় সিদ্ধান্ত দিয়ে এগুলি ঠিক করে দেন। পর্যায়ক্রমে আমাদের কাজগুলি আপনি দেখেন, আমার 10 নম্বর ওয়ার্ডও ব্যাপক উন্নয়ন হয়েছে, 9 নম্বর ওয়ার্ডও হয়েছে, 13 নম্বর ওয়ার্ডও হয়েছে, এবং আমি কাউন্সিলরদের সাথে একসাথে মিলে এই কাজ উন্নয়ন কর্মকাণ্ডগুলি আপনি আমার আইডিতে ঢুকলে আপনি দেখবেন আমরা যে উন্নয়ন কাজগুলি যে করেছি। উদ্বোধনের সময় আমরা যে এইগুলি নাম ফলক দেওয়ার সময় আপনারা সব কাজগুলি আপনারা দেখবেন। 5 বছর তো খুব একটা বেশি সময়, কিন্তু এই সময়ের মধ্যে এর আগে আপনারা দেখবেন যে 2010 থেকে আপনার 15 বছর, 15 সালের পরে তো আমি আসছি। আপনি বিগত 10 থেকে 15 সাল পর্যন্ত কি উন্নয়ন হয়েছে আমার রাস্তাঘাটের, আপনার 9, 10, 13 এবং 15 থেকে আপনার এই যে 20, আপনারা শুধু একটা মাত্র দিয়ে 9, 10, 13 3টা ওয়ার্ড ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা যে এত উন্নয়ন করেছি, ব্যাপক উন্নয়ন হয়েছে। এরকম উন্নয়ন আমার মনে হয় না বিগত 30 বছরও হয়েছে আমাদের রাস্তাঘাট। আমাদের শুরুতে নির্দেশ ছিল রাস্তা উঁচুকরণ, প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নীতকরণ। আপনি আমার ইয়াতো দেখবেন, এগুলি আমি নিজেও ছেড়ে দিয়েছি। আবার ডেইলি আমি যে কর্মকাণ্ডগুলি, যে কাজগুলি আমি উদ্বোধন করতাম বা পর্যবেক্ষণ করতাম বা পরিদর্শন করতাম, সেই দিনে আমি কাজগুলি আমি ছেড়ে দিতাম ফেসবুক আইডিতে। আপনারা এগুলি এখানে তো একটাও মিথ্যা না, এবং আমার ইয়ার সাথে আপনারা স্পটে গিয়ে দেখেন মিল আছে কিনা। তাছাড়া আপনি দেখেন ওয়াসা যখন আমাকে বোর্ড সদস্য নির্বাচিত করলেন, আমি ব্যাপক হারে কাজ করেছি, এবং যেসব জায়গায় ওয়াসার লাইন ঢুকে নেয় সেই সব জায়গায় আমি এই জায়গায় প্রকল্প বাস্তবায়ন করেছি। আপনার কাট্টলিতে ঈশান মহাজন রোড, এটা হলো যে হিন্দু অধ্যুষিত এলাকা, এবং এটা হলো যে আমাদের আওয়ামী লীগের ভোট ব্যাংক। আমি ব্যক্তিগত কথা বাদ দিলাম, আমি আওয়ামী লীগের ভোট ব্যাংকে কাজ করেছি। আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষে কাজ করি নাই। আমি দলকে ভালোবাসি বিদায়, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেন এবং আওয়ামী লীগকে যারা দীর্ঘদিন যাবৎ ভোট দেন, যাদের ওয়াদা আওয়ামী লীগকে সারা জীবন তারা ভোট দিবে, আমি সেই জায়গায় কাজ করেছি। আপনারা দেখেন সেখানে আমি অন্য কোনো চিন্তা করব না। আমি জানি এটা বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ তিনি এই দেশটাকে উন্নয়ন করার জন্য, ওনার বাবার যে জাতির জনকের যে অসমাপ্ত কাজগুলি করার জন্য এবং ওনার যে কমিটমেন্ট রক্ষা করার জন্য আমি সে কাজগুলি করেছি। আমি কোনো ব্যক্তি বিশেষও করি না, আমি নিজের জন্য করি না, আমি দলের জন্য করেছি। এবং আপনারা যাচাই বাছাই করেন, শুধু উত্তর কাট্টলি না, আপনি 9 নম্বর ওয়ার্ডে যে বিশ্বকলোনি মানুষ পানির জন্য হাহাকার, সেই জায়গায় পানি আমি কখন লাইনের কাজ করেছি, আমার মেয়াদের 3 দিন আগে আমি ওই কাজটা ধরে দিয়েছি। এবং মেয়াদ শেষ হওয়ার পরে আপনি দেখবেন করোনার মধ্যে, আমি করোনাকালীন তো করেছি, করোনার পরও কিন্তু আমি গিয়ে রাস্তায় এগুলি তদারক করেছি। এবং আজকেও কিন্তু আমি আপনাদের এখানে আসার পর আমাকে ওয়াসা থেকে আমাকে অ্যাক্সিয়ানে ফোন করছে, চিফ ইঞ্জিনিয়ার ফোন করেছে। কি কারণে? আমি যে কাজগুলি যে তদারক করতে, কাজগুলি যে করতেছি, আমি তো একদিন তো ঘরে বসে নাই। মানুষ নির্বাচনী প্রচারণার জন্য ডেইলি নামে রাস্তায়, কিন্তু আমি তো প্রত্যেক দিন মানুষের সাথে কোনো না কোনো, হয়তো ওয়াসার কাজ, হয় এনজিওর কাজ, হয় রাস্তাঘাটের কাজ,
হয় কোনো একটা মেয়ের সমস্যার কাজ। আমি তো এই ধরনের কাজ নিয়ে সারাদিনই আমি মাঠে ময়দানে আছি। আমি তৃণমূল পর্যায়ে কাজ করে আজকে থেকে 30 বছর যাবৎ আমার তৃণমূলের সাথে সম্পর্ক। এমন কোনো পরিবার নেই আমাকে চিনে না, এমন কোনো ব্যক্তি নেই আমাকে চিনে না। চট্টগ্রামের আনাচে কানাচে আপনি আমার কথা বলেন, আমার কাজের কথা বলেন, আমার ব্যবহারের কথা বলেন, আমার সমস্ত সহযোগিতার কথা আপনি জিজ্ঞেস করেন, মানুষ আপনাদেরকে বলবে। এটা আমি বলবো না, আপনারা নিজেরাই কিন্তু মাঠ পর্যায়ে গেলে আমার সম্বন্ধে আপনারা জানবেন। আমি গতবারও স্বতন্ত্র নির্বাচন করে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হয়েছি। মানুষ আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন। ভোট হলো মানুষের অন্তরের, ভোট একটা পবিত্র জিনিস। অন্তর থেকে যাকে আগ্রহ করবে তাকে অটো ওরা দিয়ে দিবে। এটা আপনার কেউ জোর করে, আপনি যদি হাজার যদি বলেন অমুকে ভোট দাও অমুকে ভোট দাও, কেউ শুনবে না। আপনার পছন্দের ব্যক্তিকে আপনি ভোট দিবেন, কারণ মানুষ এখন সচেতন, মানুষ কার কাছে কি পায়। এবং এই 5 বছর আমি মানুষের কি উপকার করেছি, এমন কোনো রাত নেই, এমন কোনো দিন নেই। রাতের 3টার সময় আমাকে ফোন করছে, আমি সেই জায়গায় হাজির হয়েছি। রাতের 3টার সময় যদি আমার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা চেয়েছে, আমি প্রশাসনিক সাহায্য আমি ফোন করে আমি দিয়েছি। এবং যে কোনো মুহূর্তে কোনো একটা কিছুর প্রয়োজন আমি সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসছি। এবং ওনারা কার কি দরকার, আমি কোন জায়গায় আছি, আমি তাদেরকে সেই জায়গায় ডেকে এনে তার কাজটা আমি সমাধান করে দিয়েছি। আমি যেভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছি 5 বছর, এটা নজিরবিহীন। কোনো পুরুষ এভাবে পরিশ্রম করে না, কোনো পুরুষ এভাবে কাজ করে না। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, মানুষকে আমি ভালোবাসি বিদায় আমি সেভাবে কাজ করেছি। এবং ইনশাল্লাহ সেই কাজের প্রতিফলন ইনশাল্লাহ আপনারা আগামী 27 তারিখ আপনারা দেখবেন। আমি সেই আশায় বসে আছি। আমরা সংরক্ষিত নারী কাউন্সিলরদের একটা বিধিবদ্ধ নিয়ম আছে। আমাদের যে নিয়ম, আমরা তার বাইরে এক পাও যেতে পারি না। এগুলি সাধারণ ওয়ার্ডে কি করলো না করলো আপনারা সাধারণ ওয়ার্ডকে প্রশ্ন করেন। আমার কাছে যদি কেউ যদি আসে, আমি বলি যে যদি পরিবেশের যদি ভারসাম্য রক্ষার জন্য যদি পাহাড় যদি কেটে ফেলে, এটা পরিবেশের দায়িত্ব, পরিবেশ এটা দেখভাল করবে, সেটা তো আমার কোনো বিষয় না। এবং আপনার যেখানে আপনার এই বলেন সুপেয় পানির ব্যাপারে যদি বলেন, আমি 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো। এবং আমি যে সারাক্ষণ যে ওয়াসার সাথে যে আমি পড়ে আছি, এটা আপনারা ওয়াসাকে যদি জিজ্ঞেস করেন, ওয়াসা আপনাদেরকে বলবে। এবং আমি যতটুকু পেরেছি আমি আমার সাধ্যমতো আমার জায়গা থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমি এবং কাজও করেছি। এবং আপনারা যে বলেন 13 নম্বরে কেন পারলাম না, 13 নম্বরেরটা হলো যে ভিন্ন প্রেক্ষাপট। 13 নম্বরে আপনার এটা হলো যে রেলওয়ের জায়গা, আপনার ওয়াসার সাথে রেলের সাথে দুইজনের সাথে কিন্তু সম্পৃক্ত না হলে এখানে কাজ করাটা মুশকিল। এরপর আমি মাননীয় মেয়রকে যখন বলেছিলাম, তো যখন আমরা ইয়েতে ছিলাম, আমাদের মেয়াদ ছিল, মাননীয় মেয়র আবার রেলমন্ত্রীর সাথে বসে এটা নিয়ে করছেন। কিন্তু কাজ হয়েছে, কাজ কিন্তু এখনো প্রক্রিয়াধীন, কাজ শেষ হয় নাই। হয়তো মনে করেন যে কে হয় না, কিন্তু কাজ তো চলতেছে। না চললে আপনার ওখানে যেটা এই আপনার ফোর্ট সিটি রোড থেকে আপনার এই সর্দার বাহাদুরনগরের আরও পরে, মানে আপনার এটা কি বলে ফ্লোরা পাস রোড, একটু পর্যন্ত তো লাইন ঢুকে গেছে। যদি রেল যদি অনুমতি না দেয় তাহলে কেন ঢুকলো কেমনি? এরপরে আপনি দেখেন পাহাড়তলি কলেজের জন্য আমাকে পাহাড়তলি কলেজের প্রিন্সিপালে পড়লো, ওনার আবেদনটা আমি দিলাম। এবং আমি একে এই ওয়াসার যিনি মট্টু দায়িত্বে আছেন ওনাকে দিলাম, উনি ওই কাজটা লোক পাঠালেন। কাজ শুরু হয়েছে অলরেডি, কাজ চলতেছে জানা যে আজকে বললে যে কালকে হবে তা না। এখানে কিছু পরিমাপের ব্যাপার স্যাপার আছে, প্রজেক্ট প্রোফাইল দেওয়ার ব্যাপার স্যাপার আছে, এটা পাস করার ব্যাপার আছে, এটা বাজেটের একটা ব্যাপার আছে, অনেক আপনার যে ফর্মালিটিস মেনটেন করে তো এই কাজগুলি হয়। তো সুতরাং আজকে বললে যে কাজটা হবে সেটা না, এগুলি কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম শেষ করে তো কাজগুলিতে হাত দিবে। তো আজকে হয় না, হয়তো কালকে হবে, কারণ 5 বছর তো আমাদের খুব একটা বেশি সময় না, আমাদের 5 বছর তো শেষও হয়ে গেল। তো ইনশাল্লাহ দেখবেন আগামীতে এই কাজগুলি হয়ে যাবে। আর যখন ওয়াসা যখন এই পানির ইয়াগুলি আপনার জায়গার প্রজেক্টগুলি যখন পাস হয়েছে, এগুলি যদি বাস্তবায়ন না করে কনজিউমারকে যদি আপনি যদি পানি দেন, আউটপুট যদি না আসে, তাহলে তো এত টাকা পরিশোধ সরকার কিভাবে করবে? এগুলি বিশ্ব ব্যাংক থেকে এগুলি ঋণ নিয়ে তো কাজগুলি করছে, এই ঋণগুলি তো ওয়াসাকে পরিশোধ করতে হবে। সুতরাং ওনারাও কিন্তু বসে নেই, ওনারা যত বেশি কনজিউমার বেড়ে যাবে তত বেশি তাদের বিল ইয়াটা
ওই আপনার ওয়ার্ল্ডের যে ইয়াগুলি ঋণগুলি তারা পরিশোধ করতে পারবে। সুতরাং এটা ওয়াসায় দেখতেছে। আমাদের কাজ হলো আমি যতদিন ছিলাম ততদিন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জনগণের উপকার করতে এবং মানুষের সেবা করে আমি যতটুকু চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমি ততটুকু আমি সফল হয়েছি বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে করোনা মুক্ত হয়ে নেই, করোনা কিন্তু এখনো কিন্তু আবার বাড়তেছে। আমাদেরকে বলছে মানে জনসমাগম কম করবেন, সরকারের বিধি নিষেধগুলি মানবেন, সরকারের নিয়ম মেনে আপনারা আস্তে 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 সামাজিক দূরত্বটা বজায় রেখে আপনি গণসংযোগ করেন। আমি প্রত্যেকদিন আমার কাছে প্রায় 30-40 জন লোক এসে জড়ো হয়ে করতে চাই, কিন্তু শোডাউন দিয়ে তো আপনার ভোট আসবে না। আমি 5 জন 7 জন 10 জন এভাবে নিয়ে আমি জাস্ট আমি যে আছি তাদেরকে আমার চেহারাটা দেখা আসে, আমি সালাম করে আসি, কারণ আমি তো প্রত্যেকদিন তাদের সামনে যাই। আমি যদি এমন না যে 5 বছর ঘরে বসেছিলাম এখন নির্বাচন আসছে আমি মাঠে নামছি, কিন্তু আপনি যে জায়গায় যাবেন যেখানে যায় তিনি আমাকে কালকে দেখছে বা পরশু দেখছে এই ধরনের অবস্থায় আমি আছি। তো সুতরাং আমার জন্য নতুন কিছু না, 5 বছর মাঠে ছিলাম সে কারণে আমার কাছে এটা আমার নতুনত্ব কিছুই না। সবসময় যখন আমি মাঠে আছি তাহলে আবার নতুন করে আমাকে মাঠে দেখানোর কি আছে? আমি যাই জাস্ট একটা সালামটা দিয়ে আসি, তাদেরকে বলি যে আপনারা আমাকে দোয়া করবেন, এটাই শেষ। কিন্তু ওইভাবে শোডাউন দিয়ে আপনার লোক দেখানো এই নির্বাচনকে আমি নির্বাচন মনে করি না। মানুষ চায় কি শান্ত সভ্য মানুষ, কিন্তু যখন আপনি দেখবেন যে 20-30 জন লোক নিয়ে গেছেন তাড়াতাড়ি দেখে ওরা পালায় ভিতরে ঢুকে যায়, এটা কিন্তু মানুষের ভালোবাসা না। মানুষের ভালোবাসা হচ্ছে হ্যাঁ আমি আসছি একটু দাঁড়াবে আমাকে দেখলে। আমার সাথে যদি অনেকগুলো লোক দেখে তারা কিন্তু দেখাও দিতে চাইবে না। তো সুতরাং আমি উঠে চাই না, আমার ইয়াটা ভিন্ন। আমি ওনাদেরকে সালাম দিয়ে আসি, বলি কেমন আছেন, ওনার সাথে কুশল বিনিময় করি এবং ওনারা আমাকে সাদরে গ্রহণ করেন। আপনাদের এখানে বসা থাকতো আমাকে ফোন করছে, সেটা আপনারা নিজেরাও শুনছেন। তো আমি ইনশাল্লাহ সবসময় যখন মানুষের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি থাকবো।